বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব, আর যদি সম্ভব হয় আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা বোর্ডে লিখে দেওয়া আছে। সেটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট এবং জুল এককে ইউরেনিয়াম নিউক্লিয়াসের কি বের করতে হবে, বন্ধন শক্তি বের করতে হবে এবং নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি নির্ণয় করতে হবে। এই নির্ণয় করার জন্য আমাদের কি দেওয়া আছে? হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে, একটি নিউট্রনের ভর দেওয়া আছে, ইউরেনিয়ামের কি দেওয়া আছে? পারমাণবিক ভর দেওয়া আছে। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। এই তথ্যগুলোর আলোকে আমরা কি বের করব? ইউরেনিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি এবং নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বের করব কোন কোন এককে? মেগা ইলেকট্রন ভোল্ট এককে এবং জুল এককে আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি, আমরা দেখে নেব। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা নির্ণয় করব মেগা ইলেকট্রন ভোল্ট এককে ইউরেনিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তিটা বের করতে যাচ্ছি। তারপর প্রতিবন্ধন শক্তি বের করতে হবে। তাহলে বন্ধন শক্তি বের করতে গেলে প্রথমে আমাদের যেটা দরকার হবে, ভর ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভর ত্রুটি যদি কি হয়, ডেল্টা এম যদি হয়, তাহলে আমরা জানি ডেল্টা এম ইকুয়াল টু, আমাদের জানা আছে ওই যে আমরা ভর ত্রুটির কয়েকটা ইকুয়েশন নির্ণয় করেছিলাম, সেই ইকুয়েশনগুলো আশা করি আমাদের মনে আছে। ডেল্টা এম ইকুয়াল টু কি জানি? জেড ইন্টু এম এইচ প্লাস এন ইন্টু এম এন মাইনাস এম অ্যাটম। তার জেড দিয়ে কি বোঝানো হচ্ছে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বোঝানো হচ্ছে, যেটা আমরা সংকেত থেকে পেয়ে যাচ্ছি 92। এমএইচ মানে কি? হাইড্রোজেন নিউক্লিয়াসের ভর, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তারপর এন মানে কি? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কীভাবে পাবো? ভর সংখ্যা থেকে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা ভর সংখ্যাটা, নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। তারপর এটা হচ্ছে নিউট্রনের ভর আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে দিলাম। এটা আমাদের ইউরেনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে, যেটা আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেললাম। বসিয়ে দিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করে পেলাম ভর ত্রুটি সমান কত পেয়ে গেলাম আমরা? 1.93421 ডেল্টন আমরা পেয়ে গেলাম। কোন এককে? ডেল্টন এককে আমরা ভর ত্রুটিটা নির্ণয় করে ফেললাম। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। ভর ত্রুটিকে আমরা এখন কিসে পরিণত করব? শক্তিতে রূপান্তর করলে আমরা বন্ধন শক্তিটা পেয়ে যাব। আবার খেয়াল করি, ভর ত্রুটি যেটা নির্ণয় করলাম সেটাকে যদি শক্তিতে রূপান্তর করি তাহলে আমরা বন্ধন শক্তি পেয়ে যাব। সুতরাং বন্ধন শক্তি সমান কি জানি আমরা? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তাহলে আমরা ডেল্টা এম এর মান তো আমরা এখানে নির্ণয় করেছি, সেটা এখান থেকে দেখে দেখে বসিয়ে দিলাম। 1.93421 ডেল্টন ইন্টু সি স্কোয়ার। আবার আমাদের 1 ডেল্টন সমান আমাদের জানা আছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই সি স্কোয়ার। এগুলো আমরা নির্ণয় করে আগে দেখিয়েছি। ডেল্টনের মানটা বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের বন্ধন শক্তি চলে আসবে প্রায় কত? 1802 অর্থাৎ 1802 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে কীভাবে বন্ধন শক্তি নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। এবার প্রতিবন্ধন শক্তি আমরা কিভাবে পাবো? আমরা অথবা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি কিভাবে পাবো? আমরা বন্ধন শক্তিকে ভর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটা কি নির্দেশ করবে? আমাদের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি নির্দেশ করবে। তাহলে আমরা উপরে বন্ধন শক্তিটা পেয়ে গেলাম বি। ভর সংখ্যা আমাদের ইউরেনিয়াম নিউক্লিয়াসের ভর সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 238। ভাগ করলে আমরা কত পেয়ে যাব? 7.571 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা কি নির্ণয় করে ফেললাম? মেগা ইলেকট্রন ভোল্ট এককে বন্ধন শক্তি এবং প্রতিবন্ধন শক্তি আমরা নির্ণয় করে ফেললাম। এবার যাচ্ছি আমরা জুল এককে
বন্ধন শক্তি এবং প্রতিবন্ধন শক্তি আমরা নির্ণয় করব কোন এককে? জুল এককে। তাহলে আমরা জুল এককে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু করে দেখে নিই। তাহলে আমরা জুল এককে কিভাবে বন্ধন শক্তি এবং প্রতিবন্ধন শক্তি নির্ণয় করব সেটা একটু করে খেয়াল করে নিই। আমরা এদিকে মেগা ইলেকট্রন ভোল্ট এককে আমরা যেই বন্ধন শক্তিটা বের করেছি সেটাকে জুল এককে প্রকাশ করলে আমরা কিসে চলে আসবে? জুল এককে বন্ধন শক্তি চলে আসবে। তাহলে আমরা বন্ধন শক্তি কত পেলাম? আমরা মেগা ইলেকট্রন ভোল্ট এককে 1802 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট থেকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? আমাদের 10⁶ দিয়ে গুণ করলে আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট থেকে কোথায় চলে যেতে পারবো? আমরা ইলেকট্রন ভোল্টে চলে যেতে পারবো। কেন গুণ করলাম? আমরা জানি 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জানি আমরা? 10⁶ ইলেকট্রন ভোল্ট আমাদের জানা আছে। সেই জন্য 10⁶ দিয়ে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে আমাদের? তাহলে আমরা গুণ করে দিলাম। এবার আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুল এককে চলে যাব। কত দিয়ে গুণ করতে হবে? 1.6 × 10⁻⁻19 দিয়ে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জানি? 1.6 × 10⁻⁻19 জুল। গুণ করলে আমাদের কোন এককে চলে আসবে? জুল এককে বন্ধন শক্তিটা চলে আসবে। গুণ করলে আমাদের ইকুয়েশনটা চলে আসবে। ক্যালকুলেটরে মানটা বসিয়ে দিলে আমাদের মান ক্যালকুলেশনের রেজাল্টটা চলে আসবে। এবার যাচ্ছি আমরা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি আমরা বের করব কোন এককে? জুল এককে বের করব। ঠিক একইভাবে এখানে নির্ণয় করা আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট এককে যে প্রতিবন্ধন শক্তিটা নির্ণয় করা আছে সেটাকে আমরা জুল এককে কনভার্ট করলেই আমাদের কি চলে আসবে? জুল এককে প্রতিবন্ধন শক্তিটা চলে আসবে। তাহলে সেটা কিভাবে নিয়ে যাচ্ছি? ঠিক একইভাবে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে গেলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে? 10⁶ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে সেটা মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তারপর আমরা ইলেকট্রন ভোল্ট থেকে কোন এককে চলে যাব? আমরা জুল এককে চলে যাব। কত দিয়ে গুণ করে? 1.6 × 10⁻⁻19 দিয়ে গুণ করলে সেটা জুল এককে চলে আসবে। ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে কত? 1.21 × 10⁻⁻12 জুল পার নিউক্লিয়ন দেওয়া আছে। আমাদের আনসারটা বইতে মনে হয় ভুল দেওয়া আছে, একটু ক্যালকুলেশনটা ভালো করে দেখবা। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি গাণিতিক সমস্যাটা। এবার যাচ্ছি আমরা পরবর্তী গাণিতিক সমস্যার মধ্যে যাচ্ছি। আমরা আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। আমরা পরবর্তী গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এখন। তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা একটু দেখে নিই। প্রশ্নটা হচ্ছে একখণ্ড রেডিয়াম 4000 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হলো। রেডিয়ামের ক্ষয় ধ্রুবক নির্ণয় করতে হবে। প্রশ্নটা হচ্ছে এটা। একখণ্ড রেডিয়াম 4000 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হলো। রেডিয়ামের ক্ষয় ধ্রুবক নির্ণয় করতে হবে। তাহলে গাণিতিক সমস্যাটা কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। আমরা ধরে নিলাম রেডিয়ামের ক্ষয় ধ্রুবক কত ধরলাম? ল্যামডা ধরলাম। রেডিয়ামের প্রারম্ভিক পরিমাণ যদি আমরা n0 ধরি, t = 4000 বছর পর অক্ষত রেডিয়ামের পরিমাণ যদি আমরা n যদি হয় তাহলে শর্ত মতে আমাদের বলে দিয়েছে অক্ষত রেডিয়ামের পরিমাণটা কত হবে? বলছে প্রারম্ভিক পরিমাণের 1/5 অর্থাৎ 1/5 হয়ে যাবে। শর্ত মতে আমরা লিখতে পারি n = n0 এর 1/5। ওই শর্ত মতে লিখে ফেললাম। এবার আমরা যাচ্ছি, আমরা জানি কি n = n0 e⁻⁻ λt, এটা আমাদের জানা আছে। n এর মানটা বসিয়ে দিলাম এখানে, আর t এর মানটাও বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের উভয় পাশ থেকে n0 যদি চলে যায় আমাদের কি থাকে? 1/5 = e⁻4000 ল্যামডা আমাদের থাকে। উভয় পাশে আমরা লন যদি নিয়ে নিই তাহলে আমাদের ইটা চলে যাবে। তাহলে ln = 1/5
লন 1/5 ইকুয়াল টু কত লিখতে পারি, -4000 ল্যামডা। সুতরাং ল্যামডা ইকুয়াল টু আমরা বসিয়ে দিলাম, এই মানগুলো ক্যালকুলেটরে বসিয়ে দিলে আমাদের কত চলে আসবে, ল্যামডার মান অর্থাৎ ক্ষয় ধ্রুবকের মান চলে আসবে 4.0 ইন্টু 10⁻⁴ ইনভার্স ইয়ার চলে আসবে। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাও করে ফেললাম। আমরা তৃতীয় গাণিতিক সমস্যা নিয়ে এখন আলোচনা করব। আমরা তৃতীয় গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে, কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন দেওয়া আছে আমাদের 10 দিন। কত দিনে ওই পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা আশা করি প্রশ্নটা বুঝে নিতে পেরেছি। অর্থাৎ পদার্থটার অর্ধজীবন দেওয়া আছে, আমাদের বের করতে হবে কত দিনে ওই পদার্থটার 75% কি হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা গাণিতিক সমস্যাটা শুরু করতে যাচ্ছি। মনে করলাম বা ধরে নিলাম টি দিনে পদার্থটির 75% ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমরা ধরে নিলাম সেটা। পদার্থটির প্রারম্ভিক পরিমাণ আমরা কত ধরলাম, n0 ধরলাম। টি সময় পর অক্ষত পদার্থের পরিমাণ যদি কত হয় আমাদের, n যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, n ইকুয়াল টু n0 এর 100 মাইনাস কত, 75%। কেন মাইনাস দেওয়া হয়েছে, আমাদের বলেছে 75% ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু n হচ্ছে কি আমাদের অক্ষত পদার্থের পরিমাণ। তাহলে 75% যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে অক্ষত থাকবে কত, আমাদের 100 থেকে 75 বাদ দিলে বাকিটাই কি অবস্থায় থাকবে, অক্ষত অবস্থায় থাকবে। কেন বাদ দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছি। কারণ 75% ক্ষয়প্রাপ্ত হবে, n হচ্ছে কি আমাদের অক্ষত পদার্থের পরিমাণ। তাহলে অক্ষত থাকবে কত, ওই 100 থেকে 75 বাদ দিলে বাকিটা কি থাকবে, আমাদের অক্ষত অবস্থায় থাকবে। সেই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে, 100 মাইনাস 75 দেওয়া হয়েছে, 75 দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করলাম, 25% এতটুকু আসলো। এবার আমরা জানি n ইকুয়াল টু কি, n0 e⁻ λt আমাদের জানা আছে। আমরা n এর মানটা বসিয়ে দিলাম, আর এখানে ল্যামডা সমান আমাদের জানা আছে 0.693 ডিভাইড বাই টি হাফ, পাশে টি স্মল টি দেওয়া আছে, যেটা আমাদের নির্ণয় করতে হবে। n0 উভয় পাশ থেকে চলে গেলে আমাদের এইটা থাকে, এখানে টি হাফ সমান আমাদের দেওয়া আছে কত, 10 দিন, আমি 10 বসিয়ে দিলাম। তাহলে বা দিয়ে ক্যালকুলেশন যদি করি, আমাদের 0.25 ইকুয়াল টু e⁻10 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আমরা দিয়ে দিলাম। উভয় পাশে লন নিলে আমাদের লন 0.25 ইকুয়াল টু আমাদের এটা চলে আসবে টি ইকুয়াল টু কত হবে, লন 0.25 ডিভাইড বাই মাইনাস কত হবে, 0.693 আসবে। ক্যালকুলেশন করলে আমাদের কি চলে আসবে, আনসারটা চলে আসবে ক্যালকুলেটরে বসাই দিলে। তাহলে আমরা তৃতীয় গাণিতিক সমস্যাটাও করে ফেললাম। আমরা যাচ্ছি পরবর্তী গাণিতিক সমস্যাটা করে দেওয়ার জন্য। তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা একটু আলোচনা করে দিচ্ছি। কোনো পদার্থের অর্ধজীবন কত দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে। ওই পদার্থের কোনো বস্তুখণ্ডের 15 বছর পর কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, সেটা আমাদের বের করতে হবে। প্রশ্নটা আবার খেয়াল করি, অর্থাৎ পদার্থটার কি দেওয়া আছে, অর্ধজীবন দেওয়া আছে 5 বছর। 15 বছর পর ওই পদার্থের কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে আমরা খেয়াল করব। তাহলে মনে করলাম পদার্থটির প্রারম্ভিক পরিমাণ যদি আমরা কি ধরি, n0 ধরলাম। টি ইকুয়াল টু 15 বছর পর অক্ষত পদার্থের পরিমাণ ধরলাম কত, আমরা n যদি হয়, তাহলে আমরা জানি কত, n ইকুয়াল টু n0 e⁻ λt আমাদের জানা আছে। তাহলে আমরা এখানে ল্যামডার মানটা বসিয়ে দিচ্ছি। ল্যামডা ইকুয়াল টু কি জানি আমরা, 0.693 ডিভাইড বাই টি হাফ, ল্যামডার মানটা বসিয়ে দিলাম। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছি। তারপর আমরা কি করলাম, টি হাফ সমান কি দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে। আর টি মানে কি, 15 বছর আমাদের দেওয়া আছে। টি হাফ হচ্ছে অর্ধজীবন দেওয়া আছে 5 বছর।
আর আমাদের সময় দেওয়া আছে, স্মল টি এর মান দেওয়া আছে 15 বছর। মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমাদের এই মানটা আসছে ক্যালকুলেশন করার পর। তার মানে আমরা কি বের করলাম, 15 বছর পর কত পরিমাণ পদার্থের কত পরিমাণ অক্ষত আছে সেটা আমরা পেয়ে গেলাম। 15 বছর পর কত পরিমাণ অক্ষত অবস্থায় আছে, মোট পদার্থ থেকে যে পরিমাণ অক্ষত অবস্থায় আছে সেগুলো আমরা বাদ দিলেই 15 বছরে কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা আমরা পেয়ে যাব। কথাটা আবার খেয়াল করি, এই যে 15 বছর পরে এই পদার্থটা যে অক্ষত অবস্থায় আছে সেটা আমরা নির্ণয় করলাম। মোট পদার্থের পরিমাণ থেকে 15 বছর পর যে অক্ষত পদার্থটা আছে সেটা আমরা যদি বাদ দিয়ে ফেলি তাহলে 15 বছরে কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম অক্ষত, অর্থাৎ প্রারম্ভিক পরিমাণ থেকে যেটা 15 বছর পর অক্ষত আছে সেটা আমরা বাদ দিয়ে ফেললাম, বাদ দিলে আমাদের এটা আসে। আমরা পার্সেন্টেজে যদি নিতে চাই এই জায়গাটা খেয়াল করব, আমরা এখানে অৌকিক নিয়মের মতো যদি খেয়াল করি, প্রারম্ভিক পরিমাণ n0 হলে আমাদের ক্ষয়প্রাপ্ত হয় কত, আমাদের এত, 1 হলে কত হবে, 100 হলে কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম। এটা বোঝানোর জন্য আমি দিলাম, এতটুকু করার দরকার নাই, তারপরেও আমরা বোঝানোর জন্য করলাম। অর্থাৎ অৌকিক নিয়মের মতো প্রারম্ভিক পরিমাণ n0 হলে ক্ষয়প্রাপ্ত হয় কত, আমাদের 0.875 n0। প্রারম্ভিক পরিমাণ যদি n0 হয়, 15 বছরে ক্ষয়প্রাপ্ত হয় কত পরিমাণ, আমাদের 0.875 n0। প্রারম্ভিক পরিমাণ 1 হলে কত হবে, আর প্রারম্ভিক পরিমাণ 100 হলে কত হবে সেটা আমরা বের করে ফেললাম শতকরা নিয়মে। অর্থাৎ আমাদের কত পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে 15 বছরে, 87.5% পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে। আশা করি আমরা গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছি। এরপর আমরা একটা সৃজনশীল আলোচনা করব, তারপর আমরা পরের অংশটা দেখব। তাহলে আমরা আজকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সৃজনশীলটা আমাদের লেখা আছে এ বি সি তিনটি তেজস্ক্রিয় মৌল। এ মৌলের অধ্যায়ু দেওয়া আছে কত, আমাদের 3.82 দিন। বি এবং সি মৌলের 60% ক্ষয় হতে যথাক্রমে 20 দিন এবং 25 দিন সময় লাগে। আমরা উদ্দীপকটা আবার শুনে নিই। এ বি সি তিনটি তেজস্ক্রিয় মৌল। এ মৌলের অধ্যায়ু আমাদের দেওয়া আছে কত, 3.82 দিন। বি এবং সি মৌলের 60% ক্ষয় হতে যথাক্রমে 20 দিন এবং 25 দিন সময় লাগে। এই উদ্দীপকের আলোকে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে বন্ধন শক্তি কাকে বলে। দ্বিতীয় অনুধাবনে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। ঘ নাম্বার হচ্ছে অ্যামোলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর ঘ হচ্ছে উদ্দীপকের আলোকে বি এবং সি মোলের অধ্যায়ু তুলনা করতে হবে। তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা বের করব অ্যামোলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে, সেটা আমরা ইজিলি নির্ণয় করতে পারি, কারণ আমরা এই ক্লাসের মধ্যে আমরা কিছুক্ষণ আগেই 60% ক্ষয় হতে বা 75% ক্ষয় হতে কত সময় লাগে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। তারপর আমাদের ঘ নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি, বি মৌল এবং সি মৌলের অধ্যায়ুর তুলনা করো। এটা কিভাবে করব, প্রথমে আমাদের বি মৌলের অধ্যায়ু বের করতে হবে, সি মৌলের অধ্যায়ু বের করতে হবে, তারপর আমরা তুলনা করতে পারবো কোন মৌলটার অধ্যায়ু বেশি কোন মৌলটার অধ্যায়ু কম সেটা আমরা তুলনা করতে পারবো। তাহলে এই পর্যায়ে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন শুরুটা করতেছে এভাবে, ধরলাম আমাদের অ্যামোলের 60% ক্ষয় হতে মনে করলাম টি দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে, ধরে নিলাম আমাদের 60% ক্ষয় হতে টি দিন সময় লাগবে। এটা আমরা এবার মনে করলাম অ্যামোলের প্রারম্ভিক পরিমাণ যদি n0 হয়, টি দিন পর অক্ষত পদার্থের পরিমাণ যদি আমাদের n হয়, তাহলে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, n0 এর কত পার্সেন্ট
100 মাইনাস 60%। কেন মাইনাস দেওয়া হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি, এর আগের অঙ্কে আমরা দেখিয়ে দিয়েছিলাম। কারণ 60% যদি ক্ষয় হয়ে যায়, অ্যান্ড হচ্ছে কি আমাদের অক্ষত পদার্থের পরিমাণ 60% ক্ষয় হয়ে গেলে এই 100 থেকে 60টা বাদ দিলে বাকিটাই কি থাকবে, অক্ষত থাকবে, সেই জন্য মাইনাস করা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এই ক্ষেত্রে n নট এর কত পার্সেন্ট হবে, 40%। আমরা তাহলে এখান থেকে বা দিয়ে আবার একটু করে খেয়াল করি, আমরা n ইকুয়াল টু তাহলে কত পেয়ে গেলাম, n নট এর 40 ডিভাইড বাই 100, ওই যে পার্সেন্টেজের পরিবর্তে আমরা 1/100 আমরা লিখতে পারি, ইকুয়াল টু কত হবে, 0.40 n নট আমরা লিখতে পারি। তাহলে আমরা অঙ্কটার পরবর্তী অংশে আসতেছি। আমরা জানি n ইকুয়াল টু কি জানি, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আমাদের জানা আছে। n এর মান তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম, n ইকুয়াল টু কি জানি 0.40, n নট আমরা বসিয়ে দিলাম, n নট আছে, ই আছে, ল্যামডা সমান কি জানি আমরা 0.693 ডিভাইড বাই টি হাফ, ল্যামডা সমান আমাদের জানা আছে, টি ইকুয়াল টু পাশে রয়ে গেল। উভয় পাশ থেকে n নট চলে গেলে আমাদের এই রাশিটা থাকে 0.40 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 0.693 টি ডিভাইড বাই 3.82। 3.82 মানে কি, মূলের অধ্যায়ও আমাদের জানা আছে, না দিয়ে দিলাম। এবার উভয় পাশে লন নিলাম, লন নিলে আমাদের এরা এভাবে আসে। আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, মাইনাস কত, 0.693 টি ইকুয়াল টু 3.82 ইন্টু লন 0.40 আমরা পেয়ে গেলাম, টি ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি। ক্যালকুলেশন করলে কত চলে আসবে, 5.1 দিন চলে আসবে। আশা করি আমরা সৃজনশীলের এই অংশটা বুঝে নিতে পেরেছি। আমরা পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে প্রথমে কি বলেছিলাম, বি মৌলের অধ্যায়টা বের করতে হবে, তারপর আমাদের সি মৌলের অধ্যায়টা বের করতে হবে। তাহলে আমরা বি মৌলের অধ্যায়টা কীভাবে বের করতে হয় সেটা দেখে নিই। ধরে নিলাম আমরা বি মৌলের অধ্যায় ধরলাম কত, টি হাফ। বি মৌলের প্রারম্ভিক পরিমাণ n নট, টি ইকুয়াল টু 20 দিন পর অক্ষত পদার্থের পরিমাণ যদি n হয়, তাহলে আমরা জানি কত, n ইকুয়াল টু n নট এর কত হবে, 100 মাইনাস 60। আমরা ওই যে বললাম 60% ক্ষয় হতে যথাক্রমে কতদিন সময় লাগে, আমাদের 20 দিন। বি মূলের কত লাগবে, 20 দিন, আর সি মূলের ক্ষেত্রে 25 দিন সময় লাগবে। সেই হিসাবে আমরা 60%টা বাদ দিয়ে দিলাম। তাহলে কত হবে, n ইকুয়াল টু n নট এর কত, 40%। ওই যে কেন আমরা বাদ দিলাম সেটা আমরা আগের অঙ্কেও বলেছি। তাহলে এবার দেখি আমরা n ইকুয়াল টু কত, n নট এর কত, 40 ডিভাইড বাই 100, n এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা জানি n ইকুয়াল টু কত, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সূত্রটা আমাদের জানা আছে। n এর মানটা বসিয়ে দিলাম, n নটের জায়গায় n নট আছে, ই এর জায়গায় ই আছে, ল্যামডার জায়গায় কি বসাতে পারি আমরা, 0.693 ডিভাইড বাই টি হাফ, ল্যামডার মানটা বসিয়ে দিলাম, পাশে টি আছে। তাহলে এখন আমরা উভয় পাশ থেকে n নট যদি চলে যায় তাহলে কি থাকে, 0.40 থাকবে এই পাশে, আর এখানে থাকবে কত, ই টু দি পাওয়ার মাইনাস 0.693। টি এর মান বি মৌলের ক্ষেত্রে কত জানি আমরা, 20 বসিয়ে দিলাম, টি হাফ আমরা পেয়ে গেলাম। তারপর আমরা উভয় পাশে কি করলাম, লন নিলাম, লন নিলে আমাদের যা হয় সেটা লিখেছি। এবার আমরা টি হাফটা এই পাশে নিয়ে আসলাম, লন 0.40টা ওই পাশে নিয়ে আসলাম। ক্যালকুলেশন করলে আমাদের কত চলে আসবে, 15.13 দিন চলে আসবে। তার মানে আমরা কোন মৌলের, বি মৌলের অধ্যায়টা আমরা বের করে ফেললাম। এবার ঠিক একই প্রসেসে আমরা কি করব, সি মৌলের অধ্যায়টা আমরা নির্ণয় করে দেখাচ্ছি। তাহলে আমরা সি মৌলের অধ্যায়টা নির্ণয় করতে যাচ্ছি। আগের নিয়মেই মনে করলাম সি মৌলের অধ্যায় ধরলাম টি হাফ প্রাইম, ওই যে বি মৌলের ধরেছি কত আমরা, টি হাফ। সি মৌলের জন্য আমরা কি ধরলাম, প্রাইম ধরলাম, টি হাফ প্রাইম। সি মৌলের প্রারম্ভিক পরিমাণ ধরলাম কত, n নট প্রাইম। টি প্রাইম ইকুয়াল টু কতদিন পর, 25 দিন পর অক্ষত পদার্থের পরিমাণ যদি কত হয়, n প্রাইম হয়, n প্রাইম ইকুয়াল টু সেম প্রসেসে আমরা বের করে ফেললাম, বা দিয়ে n প্রাইম ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 0.40 n নট প্রাইম পেয়ে গেলাম। আবার আমরা জেনে, অর্থাৎ এখানে আগের নিয়মেই সব কিছু হবে, শুধু আমরা প্রাইম বসিয়ে দেব, n এর জায়গায় n প্রাইম, n নটের জায়গায়
অ্যান্ড নট প্রাইম, ল্যামডার জায়গায় কি হবে ল্যামডা প্রাইম, টি এর জায়গায় কি টি প্রাইম বসিয়ে দেবো। জাস্ট সেপারেট বোঝানোর জন্য, পৃথক বোঝানোর জন্য আমরা কাজটা করলাম। তাহলে অ্যান্ড নট প্রাইম চলে গেল, আমরা টি প্রাইমের জায়গায় কত বসাবো, আগে 20 ছিল, এখন কত হবে, সি এর জন্য 25 হবে, মানটা বসিয়ে দিলাম। এই সেম প্রসেসে আমরা টি হাফ প্রাইম ইকুয়াল টু, অর্থাৎ সি মোলের অর্ধায়ু টি হাফ প্রাইম ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা, 18.91 দিন পেয়ে গেলাম। আমরা এর আগের পোর্শনে আমরা বি মোলের অর্ধায়ু পেয়েছিলাম কত, 15.13 দিন, আর এই পোর্শনে আমরা সি মোলের অর্ধায়ু পেয়ে গেলাম কত, 18.91 দিন। তাহলে দেখা যাচ্ছে কার অর্ধায়ুটা বেশি হবে, সি মোলের অর্ধায়ুটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব, উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে টি হাফ প্রাইম ইজ গ্রেটার দেন কত, টি হাফ, অর্থাৎ বি মোলের চেয়ে সি মোলের অর্ধায়ুটা কি হবে, বেশি হবে। এটা কনক্লুশন আকারে লিখে দিতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো সেটা একটু করে দেখে নিই। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে কি, সেটা লিখে দিব আমরা। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে টি হাফ প্রাইম ইজ গ্রেটার দেন কত, টি হাফ, অর্থাৎ সি মোলের অর্ধায়ু বি মোলের অর্ধায়ু থেকে অর্ধায়ুর চেয়ে কি হবে, বেশি হবে, অর্ধায়ুর চেয়ে বেশি। এটাই ছিল আমাদের কনক্লুশন। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে টি হাফ প্রাইম ইজ গ্রেটার দেন টি হাফ, অর্থাৎ সি মোলের অর্ধায়ু বি মোলের অর্ধায়ুর চেয়ে কি হবে, বেশি, অর্ধায়ুর চেয়ে বেশি। এটাই ছিল আমাদের সে গাণিতিক বিশ্লেষণটা করে দিলাম আমরা, সৃজনশীলের আনসারটা আমরা করে দিলাম। আজকে এতটুকুতে শেষ করলাম। পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করার চেষ্টা করবা। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো পরীক্ষায় আসে, সেজন্য আমাদের মনোযোগ সহকারে অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো করতে হবে। এগুলো যেমন সৃজনশীলের জন্য যেমন দরকার, তেমনি আমাদের বহুনির্বাচনী প্রশ্নের জন্য দরকার আছে। সেই জন্য মনোযোগ সহকারে গাণিতিক সমস্যাগুলো করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।